ভারতের জন্য। হঠাৎ চুপ্পুকে নিয়ে যা হচ্ছে, হাটে হাঁড়ি ভাঙলেন ভারতের আর্মি চিফ। এ অবস্থায় তার সামনে পদত্যাগ করে বিচারের মুখোমুখি হওয়া ছাড়া আর অন্য কোনো উপায় নেই। খুবই জরুরি এমার্জেন্সি একটা ঘটনা, এবার ঘটনা ঘটবেন দর্শক। কি ঘোষণা দিয়েছে শুনলে অবাক হবেন। 27 তারিখ লাস্ট ডেট, কোনো তালবাহানা চলবে না। যে ভাই আমি থাকবো না এই পদে, এই যে পদত্যাগ করলাম, পদত্যাগ করে ফেলাম না। কিন্তু গত 7 মাসে তো দেশে বহু টাকা খরচ হয়েছে এই রাষ্ট্রপতির পদের পদটা টিকায় রাখার জন্য, ওনার বাড়ি ঘর পাহারা দেওয়ার জন্য, ওই সুইমিং পুল পরিষ্কার করার জন্য, রান্না বান্না খাওয়া। হ্যাঁ, বুঝিনি তো ভাই রাষ্ট্রপতির খাওয়া। দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো। দর্শক, কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। জাতীয় পার্টির জিএম কাদের আজকে একটা মন্তব্য করেছেন। সে বলছে যে আপনার ম্যান্ডেট নাই এই সরকারের। সে যে 16 বছর ক্ষমতায় ছিল, বিনা বুথে ভোট চুরি করে, এই ভোট চোর, তাকে জিজ্ঞেস করবেন তাকে ম্যান্ডেট কে দিয়েছিল? তাকে কেউ জিজ্ঞেস করবেন আপনারা তাকে ম্যান্ডেট কে দিয়েছিল? তাকে ভারত যে বাংলাদেশের নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করার জন্য তাকে এই ম্যান্ডেটটা কে দিয়েছিল? মনে আছে? বলেছিল ভারত থেকে এসে ভারতের সাথে কি আলোচনা হয়েছে আমি বলতে পারবো না। খায় বাংলাদেশের, পরে বাংলাদেশের, সংসদ বাংলাদেশের, কিন্তু ভারতে যায় গিয়ে সেখানে আলোচনা করে এসে বলে কি কথা হয়েছে আমি বলতে পারবো না। এই হলো আপনার এই রাজনীতিবিদ জাতীয় পার্টির জিএম কাদের। সে বলে ম্যান্ডেট নাই। কল্পনা করতে পারেন আপনি তার অদ্যতপূর্ণ এবং কতটা অদ্যতপূর্ণ একটা বিহেভিয়ার হতে পারে। এটা কেন হলো জানেন? এটা একমাত্র হলো যে আপনি ফেসিস্টদের বিচার করতেছেন, গ্রেফতার করে যাচ্ছেন, অন্যতম ফেসিস্টদের সহযোগী, তার কোনো বিচার নেই। জাতীয় পার্টির কাউকে গ্রেফতার করা হচ্ছে না কেন এখন পর্যন্ত? এটা আমি জানতে চাই। জাতীয় পার্টির সহযোগিতা ছাড়া শেখ হাসিনা সরকার টিকে থাকতে পারতো? কখনোই টিকে থাকতে পারতো না। অন্তত আন্তর্জাতিকভাবে লজ্জিত হতো। একটা দল থাকতো। কখনো হয়েছে? তাহলে এটা কিভাবে সম্ভব? আর এই সরকারকে ম্যান্ডেট দিয়েছেন 98% মানুষ। তাকে বুঝিয়ে বলবেন আপনারা, এ দালালকে বুঝিয়ে বলবেন। সম্ভবত ভারত থেকে কোনো পানি খেয়েছে রিসেন্টলি, কারণ কোন ধরনের কোন কমিউনিকেশন সেট আপ করে, কোন ধরনের আগ্রহ বা কোন ধরনের শক্তি পেয়েছে, এসে এই বক্তব্যটা দিচ্ছে। আমি আশ্চর্য, ব্যারিস্টার সুমন আওয়ামী লীগের, জানেন না খুনের সাথে জড়িত, না গুমের সাথে জড়িত, না লুটপাটের সাথে জড়িত, শুধু ফেসিস্টদের দালালি করতো উনি সোশ্যাল মিডিয়াতে। সে আজকে জেলে। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, ব্যারিস্টার সুমনের অপরাধ কি জাতীয় পার্টির এই ফেসিস্টদের সহযোগিতার অপরাধের চাইতে বেশি? আমি জিজ্ঞেস করতে চাই আপনারা বাংলাদেশের জনগণ যারা আছেন, দেশে বিদেশে প্রবাসী যারা আছেন, ব্যারিস্টার সুমন কোন অপরাধে আপনার অভিযুক্ত? এখন দালালি করতো। আমি প্রথম ব্যক্তি তাকে ধরেছি, ব্যারিস্টার সুমনকে। আমি আর ইলিয়াস হোসেন, রাইট? সবার আগে আমরা ধরেছি তাকে। তাহলে ব্যারিস্টার সুমন কোনো কিছু করে নাই, শুধু বলতো আমার নেত্রী, জননেত্রী বঙ্গবন্ধু কন্যা, আমি বঙ্গবন্ধু, আমি আওয়ামী লীগের, এটা বলতো উনি। আর কি ব্যারিস্টার সুমন কি কারো জায়গা দখল করেছে? কাউকে মিথ্যা মামলা দিয়েছে? কারো কাছ থেকে সম্পদ কেড়ে নিয়েছে? বলেন আপনারা। সে জেলে এখনো। আর এরা বাহিরে। এই অবিচার কেন? বৈষম্য বিরোধী আন্দোলনে যে সরকার এসেছে, সেই সরকারের কাছে আমরা এমন বৈষম্য আমরা দেখতে চাই না। অনতিবিলম্বে এই ফ্যাসিস্টদের অন্যতম সহযোগী, বাংলাদেশটাকে ব্যর্থ করে দেওয়ার অন্যতম কালপ্রিটস এবং প্যাট্রনস, অ্যারেস্ট দেম। রাঙ্গা, চুন্নু, আপনার এই যে এরশাদ সাহেবের একটা বউ ছিল, নাম কি, এই যে আপনার এই রওশন এরশাদ এবং জিএম কাদের, অনতিবিলম্বে এদেরকে গ্রেফতার করুন। যদি না করতে পারেন, ব্যারিস্টার সুমনের মুক্তি চেয়ে গেলাম আজকে। এটা আনফেয়ার, আনরিজনেবল, আনজাস্ট। ইট ইজ ইনজাস্টিস against Barrister Suman. He is in jail and they are free. They are outside. He is in cage, they are not. It is unfair. I am protesting for this decision of the government. Onothibilombe, release Barrister Suman if you do not arrest them, because he didn't do anything else. That's the bottom line, ladies and gentlemen. এটা আমার বক্তব্য ছিল। ভালো থাকবেন। আজকে এসে বক্তব্য দিচ্ছে কি জানেন? সংস্কার আমরা চাই না। দেশটাকে আবারও সেই আপনার ভারতীয় আগ্রাসন এবং ব্যর্থ করে দেওয়া এবং এই রাজনৈতিক দুর্বৃত্তদের কবলে দেশটাকে 2000 মানুষের প্রাণের বিনিময়ে, 25,000 পঙ্গুত্বের বিনিময়ে এদেশ স্বাধীন হয়েছে আবারও। এই কালপিট গুলো এখনো এতটা দুঃসাহস কিভাবে পায় এখানে এসে এই বক্তব্যটা দিতে? আবার আপনাকে বলেন একটা মামলা নেই জাতীয় পার্টির বিরুদ্ধে, আবার বলেন যদি মামলাই না করবেন তাহলে জাতীয় পার্টি রাজনীতি করতে পারবে না কেন? দ্যাটস মাই কোয়েশ্চন টু, ফেয়ার কোয়েশ্চন। তাহলে জাতীয় পার্টিকে আপনারা রাজনীতি করার সুযোগ দেন। আপনারা আওয়ামী লীগকে দিচ্ছেন না, ছাত্রলীগকে দিচ্ছেন না, আবার জাতীয় পার্টিকে আপনারা রাজনীতি করার সুযোগ দিবেন না, আবার মামলা করবেন না। মানে দ্যাট ভেরি গুড, রাইট? তাহলে কোন আইনে আপনারা তাদের রাজনৈতিক কার্যক্রম বন্ধ করে রেখেছেন জাতীয় পার্টির? এটা আমি জানতে চাই আপনাদের কাছে। উই ক্যান বি ফেয়ার এন্ড স্কোয়ার। এভরিথিং গট টু বি ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য ল এন্ড প্রসিডিউরস। You cannot violate one and you cannot keep one and stop another one. No, you cannot do that. That's against the law. So that's the bottom line is, আপনারা যদি মনে করেন তারা অপরাধী না,
let them practice their democratic rights. That's the bottom line. আর যদি সে অপরাধী না হয় তাহলে ব্যারিস্টার সুমনের মুক্তি চেয়ে গেলাম, অনতিবিলম্বে মুক্তি চাই ব্যারিস্টার সুমনের, কারণ তার অপরাধ কোনোভাবেই এদের চেয়ে বেশি নয়। এটা আনফেয়ার হবে তাকে জেলে রাখা কোনো কারণ ছাড়া আর এদেরকে বাইরে রাখা। বিএনপি ভারতের মতামতকে বাংলাদেশের জনগণের মতামত বলে অপপ্রচার করছে, অথচ 1500-র উপর ছাত্রছাত্রী জনতা জীবন দিয়েছে এই সংস্কারের জন্য। আর বিএনপি উড়ে এসে জুড়ে বসে সংস্কারবিহীনভাবে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা ভোগ করতে চাইছে, কিন্তু বাংলাদেশের জনগণ তো তা মেনে নেবে না। এত বছর স্বৈরাচারী শেখ হাসিনা নিজে আবোল তাবোল সমস্ত নিজের কথা বলতো, বাংলাদেশের মতামতকে, ইচ্ছাকে, চাওয়া পাওয়াকে কোনো গুরুত্ব দিত না। বিএনপি এখন তাই শুরু করেছে। আওয়ামী লীগের পতন থেকে বিএনপি কোনো শিক্ষা নিচ্ছে না। বিএনপি ভুলে যাচ্ছে স্বৈরাচারী শেখ হাসিনা 16 বছর ভারতের সম্পূর্ণ সাহায্য নিয়ে যেই দানবের মতো ক্ষমতায় বসেছিল, 16 বছর পরে হলেও কিন্তু এই নতুন প্রজন্মে ছাত্রছাত্রী জনতা এই আওয়ামী লীগকে টেনে নামিয়েছে, স্বৈরাচারী শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করেছে। আজকে গত 16 বছরে ধ্বংসপ্রাপ্ত এবং বিএনপির সকল বিকৃত, ভারতের কাছে বিকৃত সকল নেতার এরকম একটা দলকে এই বর্তমান নতুন প্রজন্মের ছাত্রছাত্রী জনতা বিদায় করতে কতদিন সময় লাগবে? গত অনেকগুলা ভিডিওতে আমি ব্যাখ্যা করেছি যে ডক্টর ইউনূস কেন কাজ করতে পারছেন না, ওনার কারণ আনকে সংস্কার করতে দেওয়া হচ্ছে না, কাজ করতে দেওয়া হচ্ছে না। এত প্রতিকূলতার মাঝেও ডক্টর ইউনূস কিন্তু 22 জনকে বরখাস্ত করেছে এবং 43 জনকে ওএসডি করেছে, যারা গত 16 বছর স্বৈরাচারী শেখ হাসিনাকে সাহায্য করেছে দানব হতে এবং জনগণকে শোষণ করতে। সুতরাং সংস্কার শুরু হয়েছে, ইনশাআল্লাহ আমরা সামনে আরও সংস্কার দেখতে পাবো। তাই জনগণ চায় 1500 বা তার চেয়ে বেশি ছাত্রছাত্রী জনতা যায় যেন যেই উদ্দেশ্যে জীবন দিয়েছে এই দেশের সংস্কারের জন্য, তাই বাংলাদেশের জনগণ চায় এই দেশে আগে সংস্কার হোক, তারপরে নির্বাচন। সুতরাং বাংলাদেশের জন্য ক্ষতি করতে গিয়ে নিজের উপরেই ক্ষতি টেনে এনেছে ভারত, আর সেই ভারতের উপর বিশ্বাস করছে এবং ভরসা করছে বিএনপি। বিএনপি বুঝতে পারছে না যে ভারত সবসময় সমগ্র প্রতিবেশীতে একটি নির্দিষ্ট দল ও ব্যক্তির উপর ভরসা করে চলেছে, যার ফলে প্রতিটা প্রতিবেশীকে হারিয়েছে সে। ভারত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বহু আগে থেকে আওয়ামী লীগের সাথে সেই কন্ট্রাক্ট করে রেখেছে, যার ফলে আওয়ামী লীগ হচ্ছে একটা ভারতীয় দল। তারা এতটাই বিএনপির প্রতি এতটাই নির্মম হয়ে উঠেছে নিজেরাই, নিজের দলের প্রতি, যে প্রতিনিয়ত তাদের এইসব কর্মকাণ্ডে তারা নিজেরাই বিএনপির কবর রচনা করছে। আপনি কি বলতে চান যে মির্জা ফখরুলরা এতটাই বোকা হবে যে তাদের প্রতিদিনের কথাবার্তা এবং সন্ত্রাসী কার্যকর্ম বিএনপির জন্য কত বড় বিপদ বয়ে আনছে তা তারা বুঝতে পারছেন না? তারা তা ভালোই বুঝতে পারছে, কিন্তু তারা ভারতের নির্দেশে, ভারতের কাছে হয় পয়সায় নয় হানি ট্র্যাপে আজকে এইভাবে দেশের এবং দলের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। এই জন্য তারা অত্যন্ত চতুরভাবে তারেক রহমান এবং বেগম জিয়াকে দেশের বাইরে রেখেছে। তারা চাচ্ছে যে ভারতের সাহায্যে তারা কোনোভাবেও যদি ক্ষমতায় আসতে পারে, আসলো, তাদের কিছু অর্থ প্রতিপত্তি হলো, কিন্তু ভারতের পরিকল্পনা বিএনপিকে 1-1.5 বছর রেখে তাদেরকে আরো বদনাম কামিয়ে আবার বিএনপিকে সরিয়ে দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনা। কিন্তু বাংলাদেশের এই নতুন প্রজন্ম বেঁচে থাকতে কোনোদিন আর তা হতে দেওয়া যাবে না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে, প্রয়োজনের সাথে সাথে বিএনপিকেও নিষিদ্ধ করা হবে। বাংলাদেশে যদি যোগ্য এবং দেশপ্রেমিক কোনো রাজনৈতিক দল না থাকে, তাহলে কোনো রাজনৈতিক দলের প্রয়োজন নেই। এই দেশ জনতা চালাবে, এই দেশ এবং দেশের মালিক জনতা। 10 লক্ষ প্রবাসীকে বিনা খরচে বাইরে পাঠানোর জন্য ডক্টর ইউনূস সরকারের কাছে আমি একটা আবেদন জানাচ্ছি। আসলে এটা সম্ভব কি অসম্ভব সেটা আমি ধারাবাহিকভাবে আলোচনা করে বলতেছি। আসলে কেন এই আবেদনটা আমি জানাচ্ছি, 10 লক্ষ প্রবাসী যদি সরকারিভাবে বাইরে পাঠানো হয়, তাহলে সরকারের কি লাভ আর দেশের জনগণের কি লাভ? আমি এই বিষয়টি আগে আপনাদের মাঝে বুঝিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে, আপনারা জানেন যে বাংলাদেশে প্রচুর পরিমাণ বেকারত্ব আছে, অনেক লোক কাজ পায় না, বসে থাকে, বা নানান লোক বিদেশে যেতে চায় কিন্তু বারবার দালালের কাছে যাচ্ছে বা এজেন্সির কাছে যাচ্ছে, হয়রানি হচ্ছে কিন্তু যেতে পারছে না। অনেক দক্ষ শ্রমিকও বাংলাদেশে কিন্তু আছে। তো আমি ডক্টর ইউনূস সরকারের কাছে একটা যুগান্তকারী প্রস্তাব দিতে চাচ্ছি। সেটা হচ্ছে অন্তত 10 লক্ষ প্রবাসী, 10 লক্ষ বাংলাদেশি যে বর্তমানে বেকার লোক আছে, যারা বিদেশে যেতে চাচ্ছে, আপ্রাণ চেষ্টা করতেছে, এরকম 10 লক্ষ লোককে আপনি বিনা খরচে বাইরের দেশে পাঠিয়ে দিন। সেটা হতে পারে মালয়েশিয়া, সৌদি আরব, কুয়েত, দুবাই, তারপরে বাহরাইন, আরব আমিরাত, ওমান, কাতার,
বা সিঙ্গাপুর বা অন্য অন্য দেশ, যে দেশ থেকেই ভিসার সুযোগ আসে না কেন, সেই দেশ টোটালি সবগুলো দেশ মিলে অন্তত 10 লক্ষ প্রবাসীকে আপনি বিনা খরচে বাইরে পাঠানোর ব্যবস্থা করে দিন। এটা আমরা অনুরোধ জানাচ্ছি আপনার কাছে। এতে দেশের জন্য অত্যন্ত লাভজনক একটি কাজ হবে। কিভাবে এটা সম্ভব আমি আপনাকে একটু ধারণা দিচ্ছি। সেটা হচ্ছে যদি 10 লক্ষ প্রবাসীকে এইভাবে বাইরে পাঠানো হয়, যদি সরকারি খরচে, ধরেন সরকারিভাবে যদি কোনো প্রবাসীকে বাইরে পাঠানো হয়, সেক্ষেত্রে 1 থেকে 1.5 লাখ টাকার বেশি খরচ হয় না। কারণ যে ডক্টর ইউনূস সরকারের কিন্তু পাওয়ার আছে। ডক্টর ইউনূসের কিন্তু অন্যরকম একটা পাওয়ার আছে। যদি সৌদি আরবের প্রিন্সের কাছে ফোন করে বা দুবাইয়ের প্রিন্সের কাছে ফোন করে, কুয়েতের আমিরের কাছে ফোন করে, এদের কাছে ফোন করে যদি বলে, বা মালয়েশিয়ার সরকারের কাছে ফোন করে যদি বলে যে আমার দেশের শ্রমিক আছে, দক্ষ শ্রমিক আছে, আমাদের দেশের শ্রমিকগুলো সরকারিভাবে তোমাদের দেশে কিছু পাঠাবো, বা সেখানে যদি যোগাযোগ করে মন্ত্রীদের সাথে, ডক্টর ইউনূসকে আসলে ফিরিয়ে দেবে এরকম কোনো লোক মনে হয় পৃথিবীর কোনো দেশের সরকার প্রধান বা মন্ত্রী পরিষদে নেই। অন্তত যদি 50,000 লোকের জন্য প্রস্তাব করে, অন্তত 20 থেকে 30,000 লোক পাস হয়ে যাবে বিনা খরচে, বিনা টাকাতে ভিসা দিয়ে দেবে সেই দেশ। তো অন্তত এরকম করে প্রত্যেকটা দেশের কাছে মোটামুটি ওয়ার্কার যদি পাঠাতে পারে ডক্টর ইউনূস সরকার, যদি প্রস্তাব দেয়, অবশ্যই এভাবে সম্ভব। সব মিলে যদি 10 লক্ষ প্রবাসীকে পাঠাতে পারে, যদি বিনা টাকাতে ভিসাটা নিতে পারে, মানে বিনা খরচে যদি ভিসাটা পায়, তাহলে বাংলাদেশ থেকে যে প্রসেসিং এবং প্লেন ভাড়া সেটা যদি সরকার বহন করে, এবং ওই টাকাটা পরবর্তী টাইমে যদি সরকার নিয়ে নেয়, এখানে এসে তারা স্যালারি পাওয়ার পর ধীরে ধীরে সেই ঋণ পরিশোধ করে দেবে, এটাও করা যেতে পারে। অথবা এখানে আরেকটি কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে সরকারিভাবে ভিসাগুলো সংরক্ষণ করে বাংলাদেশের যে এম্বাসি বা বাংলাদেশের সরকারিভাবে এখানে যে যাদের নেওয়া হবে তাদেরকে ভিসা দিয়ে দেওয়া হোক, তারা প্রসেসিং করে, তারা তাহলে নিজ টাকাতে প্রসেসিং করে এবং নিজ টাকায় প্লেন ভাড়া দিয়ে যার যার দেশে সে চলে যাবে। সেটা হতে পারে 1 লাখের ভিতরে খরচ, অথবা 1,20,000-এর ভিতরে খরচ কিন্তু শেষ হয়ে যাবে। মানে ভিসা প্রসেসিং করতে বা প্লেন ভাড়া সহ কিন্তু দেখা যাচ্ছে যে 1,10,000 টাকার মতো বাংলাদেশে খরচ হয়। সেক্ষেত্রে 1,20,000-ই ধরি, 1,20,000 টাকা যদি হয়, তাহলে কিন্তু একজন মানুষ বাইরে যেতে পারবে। তো এরকম যদি একটা কাজ করা হয় প্রিয় ভাই ও বোনেরা, তাহলে কেমন হবে আপনারা একটু বলুন। আপনারা একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিন এই প্রস্তাবটা আসলে কেমন। এই প্রস্তাবটা আসলে আমরা সকল প্রবাসীদের পক্ষ থেকে ডক্টর ইউনূসের কাছে দিতে চাচ্ছি, যে বাংলাদেশে বেকারত্ব দূর করার জন্য এবং বাংলাদেশের অর্থনীতিকে উপর দিকে উঠানোর জন্য অন্তত এই সিদ্ধান্তটা নেওয়া উচিত। এতে দেশ এবং দশের স্বার্থ রক্ষা হবে। দেশের স্বার্থ রক্ষা হবে এইভাবে যে বেকারত্ব দূর হয়ে যাবে, রেমিটেন্স পাঠাবে, তা 10 লক্ষ প্রবাসী এসে যখন রেমিটেন্স পাঠাবে, তখন কিন্তু রেমিটেন্স আরও বৃদ্ধি পাবে। এখানে একটা পয়েন্ট। আর একটা হচ্ছে দেশের বেকার যারা বসে থাকে, তারা কিন্তু দেশের একটা বোঝার মতোই বিষয়। এই দেশের বোঝাটা কিন্তু দূর হলো। মাত্র মাঝখান থেকে খরচ হলো কত? 1 থেকে 1.5 লাখ টাকা। যদি সরকার যদি খালি একটু তৎপর হয় এবং মানে সদয়ভাবে তাকায়, বা সরকার যদি সদ ইচ্ছা করে, তাহলেই কিন্তু এটা সম্ভব। আর যদি সরকারি খরচে তারা যদি বিদেশে পাঠাতে চায়, তাহলে খুবই 10 লক্ষ প্রবাসীকে যদি 1 লক্ষ টাকা করে দেওয়া হয়, তাহলে খুবই সামান্য টাকাতেই কিন্তু বিদেশ পাঠিয়ে দেওয়া যায়। কিন্তু পরবর্তী টাইমে বাংলাদেশ যে এখান থেকে যে একটা বেনিফিট পাবে, সেটা কিন্তু বিশাল আকারে বেনিফিট পাবে। মানে মাসের পর মাস রেমিটেন্স পাঠাবে, এতে কিন্তু সরকারিভাবে বিশাল আকারের দেশের জন্য একটা উপকার হবে। তো এইভাবে চিন্তা করলে দেখা যায় 10 লক্ষ না, আরো বেশিও যদি মানুষের জন্য যদি সরকার এরকম একটা প্রজেক্ট চালু করে, তাহলে কিন্তু এটা অবশ্যই বাংলাদেশের জন্য অত্যন্ত ভালো হবে। কত প্রজেক্ট হচ্ছে বাংলাদেশে, একের পর এক প্রজেক্ট হচ্ছে, শত শত কোটি টাকা প্রজেক্টে নষ্ট হচ্ছে। তাহলে বাংলাদেশে বেকারত্ব দূর করার জন্য এরকম একটা প্রজেক্ট যদি সরকার হাতে নেয়, প্রয়োজনে কিছু টাকা সরকারের থেকে চলে গেল, কিন্তু পরবর্তী টাইমে এই জায়গা থেকে বেনিফিট যে আসবে, সেটা কিন্তু বিশাল আকারের, বিশাল অঙ্কের কিন্তু একটা বেনিফিট আসবে। এটা দেশ এবং দশের স্বার্থ রক্ষা করার জন্য এটা কিন্তু আসলে ডক্টর ইউনূস সরকার করা উচিত। আমি মনে করি এই ভিডিওটা আপনারা সর্বোচ্চ ছড়িয়ে দিন, সবার মাঝে ছড়িয়ে দিন, যেন এমন ভাবে ছড়িয়ে দিন যেন ডক্টর ইউনূসের কান পর্যন্ত এই কথাগুলো পৌঁছে যায়, যেন উনি এই বিষয়টা নিয়ে মাথায় যেন ওনার চিন্তা ভাবনা ঢুকে দেয়। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।